নিশার স্বামী দীপ্ত চাচাতো দেবরদের নিয়ে অনেকগুলো কথা বলল নিশাকে। অনেক কিছুই বলল, তোমার দেখি ঢলে পড়াটাই স্বভাব, আজে বাজে অনেক কিছু বলল। নিশার মাথায় তখন ছবির কথাগুলো ঘুরছিল। দীপ্ত কি এখন আমাকেও রেড লাইট এরিয়াতে দাঁড় করিয়ে ছাড়বে তার কথা দিয়ে? অবশ্য ও এমন কিছু বলল না, আমার খুব কাছে চলে এলো। কাল পর্যন্ত আমার কাছে যা ভালোবাসা আদর মনে হচ্ছিল, আজ কেন যেন নিজেকে সেই রেড লাইট এরিয়ার মেয়ে মনে হলো। আচ্ছা, দীপ্তর স্পর্শে আমি তো সাড়া দেইনি আজ, তাহলে ও আমার শরীর দখল করলো কেন? এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। তার কিছুদিন পর দীপ্তর বদলি হয়ে গেল রংপুরে, আমিও সাথে গেলাম। ওখানে নিজের আলাদা সংসার সাজিয়ে নিলাম। প্রায় 2 বছর কেটে গেল। ছুটির এক সকালে নাস্তার টেবিলে বসে দীপ্ত বলল, শোনো নেশা, আমি একটু বের হব, আমার ফিরতে ফিরতে রাত হবে, এক কলিগের বিয়ের দাওয়াত আছে। নিশা বলল, কই, আমাকে তো বললে না? এই তো বললাম, আমাকে নিবে না? দীপ্ত এক ঢোকে গ্লাসের পানি শেষ করে খুব অদ্ভুত এক রুক্ষ সুরে বলল, না, ও ফ্যামিলি সহ ইনভাইট করলেও তোমাকে নিয়ে যাব না। নিজের চেহারা দেখেছো আয়নাতে? এলোমেলো চুল, কতদিন শ্যাম্পু করো না কে জানে, রুক্ষ ত্বক, ক্রিম ট্রিম মুখে কিছু মাখো না নাকি? কেমন দেখা যায় তোমাকে? বিয়ের আগে তো কেমন পুতুল পুতুল লাগতো, এখন এই অবস্থা কেন তোমার? আমি হয়ে গেলাম। দীপ্ত উঠে চলে গেল। বিয়ের আগে বলা ভাবির কথাগুলো মনে পড়ে গেল। তার মানে সত্যি এরকম হয়? আমি গুছিয়ে থাকলে আজকে হয়তো দীপ্ত আমাকে এই কথাগুলো বলতো না। এমনিতেই আমি খাবার কম খাই, কিন্তু প্রেগনেন্সির শুরুর দিকে ক্ষুধা বেড়ে গেল। তখন আমার প্রেগনেন্সির 4 মাস চলছে। ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে এসেছি। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে খুব আদর করেন। আমার ননদ রিনি খুব যত্ন করে খাবার তুলে দিচ্ছিল। ঠিক এমন সময় দীপ্ত হাসতে হাসতে বলল, রিনি, তুই ওর প্লেটে খাবার দিতে দিতে ক্লান্ত হয়ে যাবি, ওটা ওকেই তুলে নিতে দে। দেখছিস না ফুলে ফেপে কি অবস্থা? গর্ভকালীন অবস্থায় মেয়েদের শারীরিক যে পরিবর্তন আসে, সেই অনুযায়ী আমার ওজন খানিকটা বেড়েছে, কিন্তু সেই কথা যে আমাকে এইভাবে শুনতে হবে বুঝতে পারিনি। রিনি চুপ করে গেল। শাশুড়ি ধমক দিতে গিয়েও থেমে গেলেন। যা কিছুই হোক না কেন, ছেলেই এই সংসারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি। দীপ্ত খাচ্ছিল, সাথে হো হো করে হাসছিল। তার হাসি আর থামতেই চায় না। মুখ ভর্তি ভাত নিয়ে আমার দিকে তাকিয়ে সে বলতে লাগলো, আরে লজ্জা করো না, খাও খাও। আমার চোখে কেমন জানি পানি চলে এলো। সেটা ঠেকিয়ে রাখতে আমাকে প্রাণপণ চেষ্টা করতে হয়েছিল সেদিন। বড় আপার কষ্টটা সেই দিনই আমি বুঝেছিলাম, তার নাটকের মানে সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম, আর ন্যাকামির অর্থ সেই দিন আমি ধরতে পেরেছিলাম। সেই রাতেই আসমকা বিল্ডিং শুরু হলো। আমার বাচ্চাটা জন্মের আগেই মরে গেল। বেশ কিছুদিন লাগলো হাসপাতালে ডাক্তার টেস্ট এসব করতে। দীপ্ত রংপুরে চলে গেল। তার ছুটি শেষ। আমি কিছুটা সুস্থ হলে রংপুর যাবার সিদ্ধান্ত নিলাম। শাশুড়ি বললেন, আমার চাচাতো দেবর আমাকে দিয়ে আসবে, এই শরীরে একা জার্নি করা ঠিক হবে না। আমি রাজি হতে গিয়েও হলাম না, কারণ দীপ্ত সেটা পছন্দ করবে না। তার মতো সরকারি অফিসারের বউ অন্য কারোর সাথে জার্নি করছে, হোক সে যতই তার ভাই, এটা তার চোখে অশোভন। একাই রওনা দিলাম। আমি বুঝলাম আমিও ছবির মতো হয়ে গেছি, কবে তা ঠিক বুঝতে পারিনি। আমিও এখন মেপে কথা বলি, মেপে হাসি। বাসায় পৌঁছে সব কাজ সেরে নিয়ে গোসল করে পরিপাটি হয়ে ওর জন্য অপেক্ষা করেছিলাম, ঠিক ভাবির মতো। ও এলে হাসি মুখে দরজা খুললাম। রাতে খাবার সময় আমি হাফ চামচ ভাত নিলাম আর এক টুকরো মাছ। খাওয়াও শেষ হয়ে গেল দূরত্ব। আমি হাত ধুয়ে এসে দেখি দীপ্ত তখনও খাচ্ছে আর টিভি দেখছে। কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? প্রশ্ন করলো দীপ্ত। না তো, এত কম খেলে যে? আমি তো কম খাই, ওটা তো গর্ভবতী অবস্থায় ক্ষুধা বেড়ে গিয়েছিল। ভালোই হয়েছে, নয়তো প্রতিদিন চাল কিনতে হতো। দীপ্ত কেমন দানবের মতো হাসতে লাগলো। আমি 2 হাত আমার পেটে রাখলাম।